প্রণয়িনী পর্ব সংখ্যা 43। লেখনীতে জান্নাত নুসরাত। রাত 1টা ছুঁই ছুঁই। রাস্তার ধারে ধারে তখন ল্যাম্পপোস্টের আলোয় আলোকিত। মেইন রোডে গাড়ি চলাচলের মাত্রা খুবই নগণ্য। সেই নগণ্য গাড়ির মধ্যে একটা গাড়ি আনিকা খানের। হিমশীতল বাতাস তখন বয়ে চলছে প্রকৃতিতে। মডার্ন গেটের সরু রাস্তা দিয়ে কালো কালার মার্সিডিজ বেঞ্জের একটা গাড়ি সুরসুরিয়ে বের হয়ে আসলো। গাড়ির জানালা খোলা থাকায় বাতাসের থেকে নাকে কি স্পর্শ লাগলো ফুলকলি কোম্পানির তৈরিকৃত কেকের সুস্বাদু ঘ্রাণ। আর এতেই জিভে জল চলে আসলো সুফি খাতুনের। খাবারের গন্ধে নাক টেনে স্বাদটা নিজের ভেতর নিয়ে আরোহণ করলেন তিনি। ড্রাইভিং সিটে বসে থাকা অনিকার দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে জহির করলেন, খাবারের গন্ধে জিভে জল চলে এসেছে। অনিকা নিজের চোখের সানগ্লাসটা সামান্য নিজের দিকে নামিয়ে নিয়ে উপহাস করে বলে উঠল, কমিয়ে খাও সুফি, 2 দিন পর কবরে যাওয়ার কথা ছিল, এই খাবারের জন্য চলে যাবে 2 দিন আগে। পেছনে বসা ভিক্টর কথাটুকু শুনে কিটকিট করে হেসে উঠল। এতটুকুতেই রেগে বোম হয়ে গেলেন সুফি খাতুন। লাফ মেরে পেছন ফিরে ক্যাটকেটে আওয়াজে বললেন, খুব দাঁত কালানো হচ্ছে তাই না? একদম মাড়ি থেকে দাঁত তুলে নিয়ে বিক্রি করে দেব। হাসি মাখা মুখখানা নিমেষেই চুপসে গেল ভিক্টরের। আধো আলোয় দেখা গেল অগ্নিকাণ্ডের মতো লাল অগ্নিগিরির মতো ফুলে ফেপে উঠেছেন তিনি। অনিকা ডান হাত ড্রাইভিং হুইলে রেখে বাঁ হাতে চাপড় দিল সুফি খাতুনের কাঁধে। শীতল কণ্ঠে আওড়ালো, রিল্যাক্স ইয়ার। সুফি খাতুন রিল্যাক্স হতে পারলেন না। অনিকা তা পরোয়া না করে গাড়ি চালাতে ব্যস্ত হলো। অ্যাক্সিলেটারে পা চেপে ধরতে গাড়ির স্পিড বৃদ্ধি পেল। ধীরে ধীরে গাড়ি পুরনো শাহাপরান বাজার হয়ে বের হয়ে গেল খাদিমপাড়ায়। তারপর ঝড়ের গতিতে এলো মীর বাজারের দিকে। পুরো শহর ঘেরার শেষে ঘোরা শেষে গাড়ি এসে থামলো শুনশান নাসির মঞ্জিলের সামনে। খালি জায়গার একপাশে গাড়ি পার্ক করে রেখে তা হতে বের হলো অনিকা। ঘাড় 2 পাশে কাত করে মটমট করে আওয়াজ করলো। সুফি খাতুনের দিকে তাকিয়ে ভুরু উঁচিয়ে জানতে চাইল, রিসেপশনের অনুষ্ঠানে এত ঠান্ডা পরিবেশ মানা যায় না, কিছু কি হয়েছে? সুফি খাতুন 2 হাত 2 দিকে ঝেড়ে বাতাসের গতিতে উড়িয়ে দিলেন কথাগুলো। বললেন, বাড়িতে দুর্ঘটনা পুষে রাখলে দুর্ঘটনা ছাড়া কোনো কাজ সম্পাদন হবে না। সুফি খাতুনের কথা সহমত পোষণ করলো অনিকার সাথে ভিক্টর। ভিক্টর তো প্রশ্নই করে বসলো, ছোটবেলায় এই পরিবারের মানুষ কি কোনোভাবে মাথায় চোট পেয়েছে? ভিক্টরের প্রশ্নের পিঠে প্রশ্ন করলো সুফি খাতুন, এমন কেন মনে হলো? না, সবার মাথার স্ক্রু সামান্য ঢিলে মনে হয়। সুফি খাতুন সামনে পা বাড়াতে বাড়াতে বলে উঠলেন, হ্যাঁ হতে পারে, আমিও এমন ধারণাই করেছি। এরা চোট পেয়েছে সবগুলো, দেখো না, কিছু হলে সবাই এক পরিবার হয়ে হামলে পড়ে। নাসির মঞ্জিলে তখন মাত্র ইমাম সাহেব নবদম্পতির সুখ শান্তির কামনা করে দোয়া শেষ করছেন। তার মধ্যে অন্দরে প্রবেশ ঘটল সুফি খাতুনের, অনিকা আর ভিক্টরের। পুরো ড্রয়িং রুমে একবার চোখ বুলিয়ে অবলোকন করে নিলেন মানুষের সমাগম। অবাক নেত্রে 3 জনই দেখল সোফায় পাশাপাশি কঠিন মুখে বসারত নরনারীকে। এতটুকু বোধগম্য হলো নিশ্চয়ই কোনো খারাপ ঘটনা ঘটেছে। নিজেদের বিস্ময় পরিপূর্ণ চোখ মুখ স্বাভাবিক করে নিতে সময় লাগলো না কারোরই। নিরুদ্বেগ কণ্ঠে জানতে চাইল অনিকা, কি হয়েছে? অনিকার করা প্রশ্নে ড্রয়িং রুমে উপস্থিত সকলে ঘাড় ঘুরিয়ে তাকালো তার দিকে। মুন্নি আগ বাড়িয়ে গিয়ে সবকিছু বিস্তারিত জানালো তাদের। স্টোর রুমে ছিটকিনি লাগানোর কথাটা শুনেই সুফি খাতুনের টনক নড়ল। আর চোখে অনিকার দিকে তাকাতেই দেখলেন তার পূর্বেই তার পানে তাকিয়ে আছে মেয়েটা। দুজনে একসাথে ঢোক গিলে মৃদুস্বরে বলল, ও। রাত 2:30 ইমাম সাহেবকে নিজের পাওনা বুঝিয়ে দিয়ে পাঠিয়ে দেওয়া হলো তার বাড়িতে। বিয়ে সম্পূর্ণ হওয়ার পর খাওয়া দাওয়া শেষে কর্ত্রীরা সবাই থম মেরে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন। ততক্ষণে নিজাম শিকদার আর আরমান নজর লুকিয়ে চলে গিয়েছে শিকদার বাড়িতে। সুফি খাতুন বাড়ির কর্ত্রীদের এমন মুমূর্ষু অবস্থা দেখে নিজেই আগ বাড়িয়ে জায়নামাজ নিয়ে আসলেন দোতলা হতে। ড্রয়িং রুমের
কারুকার্যকৃত টাইলসের উপর বিছিয়ে দিয়ে বললেন, ইরহাম আর নতুন বউ যাও নামাজ পড়ো। কথাটা শুনতে ইশরাতের কপালে ভিড় করলো ভাঁজ। দুটো গলা দিয়ে কটাক্ষ মিশ্রিত একটা কথা বের করলো, জনসম্মুখে আবার কিসের নামাজ? সুফি খাতুন ঘাড় ঘুরিয়ে বললেন, রেওয়াজ এটা, বিয়ের পর স্বামী স্ত্রীকে নামাজ পড়তে হয়। নুসরাত কিছু বলতে নিবে, জায়েন গম্ভীর কণ্ঠে বলে উঠল, হ্যাঁ অবশ্যই নামাজ পড়বে, কিন্তু এটা ওদের নিজেদের রুমে, এমন সবার মধ্যে কার্টুন সেজে দাঁড়িয়ে নামাজ পড়বে কোন দুঃখে? সুন্নত 2 রাকাত নামাজ পড়ে কয়েকটা সোয়াব পাওয়ার জায়গায় দ্বিগুণ গুনাহ বাড়ানোর তো উচিত নয়। ওদের প্রাইভেসি দেওয়া উচিত আই থিঙ্ক। সো নিজেদের মধ্যে কথা বলুক, এইভাবে সংসাজিয়ে এখানে রাখার মানে হয় না। ইশরাত বলে উঠল, আজকের রাত আমাদের বাসায় থাকুক ওরা, আগামীকাল না হয় বাড়ি যাবে। ঝর্ণা বেগম দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালেন। এর মধ্যে সুফি খাতুন ধমকে উঠলেন সৌরভীকে, চাচা শ্বশুর শাশুড়ি চোখে লাগছে না, সালাম করছে না কেন? সৌরভী আটকে উঠল সুফি খাতুনের ধমকে। নিষ্প্রাণ চোখগুলো নিচে স্থির রেখে মৃদু গলায় সালাম দিল সবাইকে। সুফি খাতুন বলতে নিলেন, পা ধরে সালাম করো। তার পূর্বে নুসরাত আড়মোড়া ভেঙে বলে উঠল, অনেক হয়েছে রীতিনীতি ভাই, এখন ঘুমানো প্রয়োজন, আগামীকাল সব কিছু হবে, আজকের জন্য এতটুকুই অনেক বেশি। সুইমিং পুলের পানিতে পা ভিজিয়ে নিশ্চুপ বসে আছে নুসরাত আর ইরহাম। ঠান্ডা বাতাস গায়ে লাগতেই কাঁটা দিয়ে উঠছে লোমকূপ। চাঁদের হলদে আলোয় দেখা গেল কপালে ভাঁজ ফেলা নুসরাতের চিন্তিত চেহারা। ইরহাম পাশ না ফিরেই নুসরাতের মুখটা দেখল। দূর আকাশ পানে নেত্রজোড়া স্থির করে শুধালো, আমি কি এতটা খারাপ? নুসরাত ঘাড় ঘুরিয়ে তাকালো ইরহামের দিকে, শব্দ করে শ্বাস ফেলে বলল, পরিস্থিতি বিরূপ, তাই ওর জায়গায় যে কেউ থাকলে এমন রিয়েক্ট করতো, তুইও করতি? ইরহাম প্রশ্ন শেষে নুসরাতের দিকে তাকালো। চোখাচোখি হলো দুজনের নিমেষেই। নুসরাত কিটকিট করে হেসে উঠল, যেন ইরহামের প্রশ্নে কোনো মজার কৌতুক। সামনে বসা ছেলেটা নিশ্চুপ দেখলো হাসিটা। তারপর অতি কাঙ্ক্ষিত তার জানা উত্তর আসলো, আমার সাথে এমন কিছু হলে প্রথমে মহিলাগুলোর চুলের মুঠি ধরে পিটাতাম, তারপর তুই যদি আমার আসামি হতি, তোকে মেরে মুখের মানচিত্র বদলে ফেলতাম। ইরহাম বিষাদ ভরা হাসলো, বলল, তুই আজ এমন করলি কেন? নুসরাত রাগ করে জানতে চাইল, কি করেছি আমি? বুড়ো কঞ্চিত করে প্রশ্ন ছুড়ে দিল ইরহাম, তুই জানিস না? না। তুই চাইলে তো আজ ওর পক্ষে রায় দিতে পারতিস, আমাদের সত্যটুকু তুলে ধরতে পারতিস সবার সামনে, কিন্তু তুই তা করিসনি। আমার হয়ে সৌরভীকে সমাজের নোংরামিতার কথা বলেছিস, যাতে এই বিয়েতে রাজি হয়ে যায়, যেখানে তুই সমাজ মানিস না, কোনো সামাজিকতা রক্ষা করিস না, কোনো বিষয় মোটেও পরোয়া করিস না, সেখানে আজ তুই আমার হয়ে কথা বলেছিস, আমার হয়ে। কারণ কি ক্যাটফিশ? নুসরাত 2 হাত উপরের দিকে তুলে অলস ভঙ্গিমায় আড়মোড়া ভাঙল। নিরুদ্বেগ কণ্ঠে বলল, আমি নিজের মর্জির মালিক, আমার মন চেয়েছে তাই বলেছি, তোকে আমি এত এক্সপ্লেনেশন কেন দেবো? তাছাড়া এই শাওয়ার জাতের ক্যাটফিশ নামে ডাকবি না, আমার বমি আসে। ইরহাম আকাশ পানে তাকালো আবার। নুসরাতের কথা না শোনার ভঙ্গিতে মৃদু কণ্ঠে বলে উঠল, তাহলে আমার প্রশ্নের উত্তরটা আমিই দেই? নুসরাত নির্বিকার চিত্তে বলে উঠল, দে। কারণ তুই নিজেও এতটুকু জানিস, স্বেচ্ছায় কোনোদিন সৌরভী আমাকে মেনে নিত না, তাই বন্ধুত্বকে তুই পেছনে ঠেলে দিয়ে বোনের দায়িত্ব পালন করেছিস, একজন অপরাধীর সঙ্গ দিয়েছিস। ইরহামের কথা কেটে দিয়ে নুসরাত নির্লিপ্ত গলায় বলল, একদম ভুল জবাব। পরপর ইরহামের ঘাড় চেপে ধরল, নিরুদ্বেগ কণ্ঠে বলল, শোন ভাই, তোর সাথে আমার অত পীড়িত না যে তোর জন্য এইসব করব। তাছাড়া সৌরভী হলো ফক্সগ্লোভ টাইপ ফুল, তোর হৃৎপিণ্ডের প্রভাব ফেলে তোকে একদম নিঃস্ব করে দেবে, তোকে শেষ করার জন্য এটা করেছি, হি হি হি। কথাটুকু শেষ করতে পারল না, আকস্মিক 2 হাতে ইরহাম জড়িয়ে ধরল মেয়েলি দেহটা। নুসরাত অবাক হলো, হকচকালো, অতঃপর থমকালো। চোখের আকার এতটা প্রসার হলো যা দেখে বোঝা গেল অবকতার রেশ কতটুকু।
বিমূর নেত্রে স্বচ্ছ নীলাভ পানির দিকে তাকিয়ে কাঠপুতুলের ন্যায় বিড়বিড় করল, এ কেমন পাঠার মতো কাজ! হয়েছে কি তোর? মাথার রগ ছিঁড়ে টিড়ে গিয়েছে নাকি? না পিনিক উঠেছে মনে হয়, ছাড় আমায়। নড়ে চড়ে উঠল নুসরাত। মুচড়ামুচড়ি করে ইরহামের হাতের বন্ধন থেকে বের হতে চাইল, পারল না। হাত দিয়ে চিমটি কাটল, তবুও রক্তচোষা প্রাণীর ন্যায় ধরে রাখলো তাকে। নুসরাত হাল ছেড়ে দিয়ে দীর্ঘশ্বাস ফেলল, জানতে চাইল, নতুন এই নাটক শুরু করেছিস কেন? ইরহাম নুসরাতের হোয়াইট কালার হুডের উপর নাক চেপে ধরল। কিয়ৎকাল অতিবাহিত হতে গুমড়ে গুমড়ে কেঁদে উঠল। শব্দ করে নাক টানতেই কানে আসলো বিরক্তি মিশ্রিত শব্দ। মেয়ে মানুষের মতো ফ্যাচ করে কান্না করছে, বোকাচোদা একটা। ছাড়, না হয় ক্যাটফিশ হয়ে এক্ষুনি কামড়ে দেবো তোকে। তুই কি কুত্তা? হ্যাঁ, প্রয়োজন পড়লে কুত্তা হয়ে যাব ভাউ। তোকে এমনিতেই কুত্তা লাগে, আর ভাউ বলতে হবে না। সারাদিন তো কুত্তার মতো ঘেউ ঘেউ করিস। আকাম্মার বাচ্চা, তোকে অভিশাপ দিলাম, তুই সারা জীবন বউয়ের লাথি খাবি। তোর বাচ্চা এক একটা হবে আমার লেভেলের ভোলা ভালা নিষ্পাপ। ইরহাম হেসে উঠে আবারও ফ্যাচ করে কেঁদে উঠল। না কিশোরে চাঁদের দিকে তাকিয়ে অস্পষ্ট সুর উচ্চারণ করলো কিছু শব্দ। দূরের ওই চাঁদটাও জানালা খুলে দিল, ঘরে চলে আসে। ও মনে হয় তার চেয়েও দূরে। রাত তখন ৩টা ঘড়ির কাঁটায়। ড্রয়িং রুমের দেওয়াল ঘড়িটা টিকটিক করে চলছে। ঘন্টার কাঁটায় যেতে অ্যালার্মের মতো বেজে উঠে জানান দিচ্ছে সময়ের। ইরহাম পা টিপে টিপে আজকের জন্য বরাদ্দকৃত রুমের দিকে চলল। নিরিবিলি নিস্তব্ধ বাড়িতে আলোর ছিটে ফোটা নেই। ভেজানো দরজা হাত বাড়িয়ে ঠেলে দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করতেই চকচকে ধারালো একজোড়া ছুরি এসে স্পর্শ করলো তার গলার সরু চামড়ায়। পূর্ব প্রস্তুতি না থাকায় এমন হামলায় মুখ দিয়ে নির্গত হতে চাইলে অতর্কিত শব্দ, সেগুলো আলগোছে গিলে নিল সে। চোখ তুলে সামনে তাকাতেই লালাভ আখিদার সাথে চোখাচোখি হলো। টিকটিক করে সেকেন্ডের কাটা মিনিটে গড়ালো, তবুও কেউ কারোর দিক থেকে চোখ সরালো না। খোলা জানালা বেয়ে বাতাস এসে সৌরভীকে স্পর্শ করতেই পিঠ বেয়ে ঝরে থাকা রেশমি সুতোর মতো চুলগুলো উড়ল হাওয়ার তালে। ইরহাম ঘাড় কাত করে ঠোঁট উঁচিয়ে শ্লেষ করে। গুণী ব্যক্তিরা বে রোমান্স ইজ ডেড বাট দে ডিডেন্ট। আমার বাসর রাতে আমার স্ত্রী আমার মৃত্যুর পরিকল্পনা করে দাঁড়িয়ে আছে আমাকে মারার জন্য। মাইন্ড ব্লোয়িং সৌরভী শিকদার। কথা শেষ হতেই ঠাস করে গালে চড় পড়ল। ইরহাম ভুরু উঁচিয়ে সামনে তাকাতে আধো আধো আলোয় দেখল আরেকটা থাপ্পড় তার গালে পড়ার জন্য তৈরি হচ্ছে। চোখ বন্ধ করে নিতেই গাল অবাস করে দিয়ে ঠাস করে আরও একটা দাবাং মার্কা থাপ্পড় পড়ল। ইরহাম নিজের দেহ স্থির রেখে গ্রীবা ঝুঁকে আসলো। সৌরভীর চোখের পানে তাকিয়ে নির্লজ্জের মতো করে জানতে চাইল, রাগ কমেছে? বাজিয়ে আরেকটা থাপ্পড় পড়ল। একদলা থুথু এসে পড়ল ইরহামের গালে। গম্ভীর মুখে নিজের কাপড়ে পরা থুথুর দিকে চাইল ছেলেটা। কোনো প্রকার রিয়েক্ট না করে আলগোছে প্যান্টের পকেট থেকে হাত ঢুকিয়ে বের করে আনলো টিস্যু। বুকের কাছে পড়ে থাকা থুথু মুছে নিয়ে শীতল কণ্ঠে শুধালো, ঘৃণা কমেছে একটু? আরেক দলা থুথু এসে ছিটকে পড়ল গালে। ঘৃণ্য নয়নে তাকিয়ে রইল সৌরভীর সামনে নির্লিপ্ত দাঁড়িয়ে থাকা শুভ্র চেহারার উঁচু লম্বা লম্পটটার দিকে। শ্রবণ ইন্দ্রিয় আবারও বাজল লম্পটটার পুরুষর। চুলের মুঠ ধরে পেটাতে ইচ্ছে হচ্ছে। কথাটা শেষ করে ঝুঁকে আসলো তার সম্মুখে, বলল, নাও চুল ধরে ছিঁড়ে রাখ মেটাও। ইরহামের বাড়িয়ে দেওয়া মাথার দিকে সৌরভী তাকালো বিতৃষ্ণার চোখে। প্রথমবারের মতো রাগে কাঁঠে হিসালো, তালাক দিন আমাকে এক্ষুনি। ইরহাম সোজা হয়ে দাঁড়ালো, শুনেনি এমন ভাব করে বলে উঠল, কি শুনতে পাইনি? সৌরভী নিজের রাগটুকু যথেষ্ট পরিমাণে গিলে নিল। শান্তস্বরে বলল, তালাকনামা চাই আমি। এটা আবার কি? কোনো পড়ার জিনিস নাকি খাওয়ার জিনিস? ভোরও উজালো সামান্য, যেন ভাজা মাছ কিভাবে উল্টে খেতে হয় সেটা সে জানে না। তালাকনামা শব্দটা এই প্রথম শুনল যেন। ইরহামের এমন হেয়ালিতে
চেঁচিয়ে উঠল সৌরভী, চেঁচালো, জানোয়ার, তালাক দে আমায়। বেয়াদবি করো না সৌরভী, তুমি বলো না হয় আপনি। সৌরভী 2 হাতে ধাক্কা দিল ইরহামের বুকে, বলল, করবো বেয়াদবি, 1000বার করব। কি করবি তুই ফেরাউন, কি করবি? ইরহাম গম্ভীর মুখে তাকিয়ে আবার বলল, বেয়াদবি করছো তুমি, মুখের ভাষা সংযত করো। করবো না সংযত। ইবলিসের বাচ্চা, কি করবি তুই? ইরহাম গর্জে উঠল, সৌরভী, বাপ মা তুলে একটাও কথা না। কেন? ইগোতে লাগে, সম্মানে লাগে? হ্যাঁ লাগবেই তো, বাপ মাকে বলেছি তোমার, তাই না? কিন্তু আমাকে যখন সবাই বলল, তখন তেমন করে গর্জাতে পারলে না। মাথা ঝুঁকিয়ে বলে উঠছিলে না, যা ভেবেছে তা সত্যি, এমন কিছুই হয়েছে বলেছ, তাই না? তুই জানিস তুই একটা ইবলিস, একটা লম্পট, একটা লুচ্চা, একটা ফেরাউন, শুয়োর, কাপুরুষ। ইরহাম সৌরভীর ধাক্কা দেওয়া হাত চেপে ধরল, হিসিয়ে বলে উঠল, এতক্ষণ যাবৎ অনেক বেয়াদবি সহ্য করেছি, কিন্তু আর না। কি করবি তুই বেয়াদবি করলে? সৌরভী ইরহামকে কেটে দিয়ে জানতে চাইল। ইরহাম এক হাতে সৌরভীর হাত পিঠে চেপে ধরে বলে উঠল, বলে দেখো শুধু। এই যে আমি গলা ফেরে বলবো, তুই একটা বদমাস, একটা লুচ্চার বাচ্চা, একটা ফেরাউনের বাচ্চা, একটা ইবলিসের বাদ। কথাটা শেষ করার আগে সৌরভীর গালে ঠাস করে একটা থাপ্পড় পড়ল। সৌরভীর ভাগ হয়ে থাকা ঠোঁটজোড়া অমনি রইল। কানে আসলো ইরহামের শাসানো কণ্ঠস্বর, যা বলার আমাকে বলো, আমার বাপ মাকে টানবে না সৌরভী। তোমার বেয়াদবি সহ্য করছি আমি, তাই বলে সব কিছু সহ্য করব না। আমার বাপ মাকে টানছো এখানে। আবার যদি এমন ভুল করো, তাহলে এই থাপ্পড় দ্বিতীয়বার তোমার গালে পড়তে 2 সেকেন্ড দেরি হবে না। গট ইট? বজ্রকণ্ঠে চেঁচালো সে, রাগে শাসানোর জন্য তোলা আঙুল কাঁপলো থরথর করে। সৌরভী আবারও কিছু বলতে নিতে যাবে, এক হাতে থাবা মেরে চেপে ধরল তার বাহু ইরহাম। সৌরভী নিজের বাহু হতে পুরুষালী হাত টেনে হিচড়ে ছাড়াতে নিল, পারল না। তাই নিজের রাগ জহির করতে চেঁচালো, আমাকে ছাড় শয়তান, লম্পট কোথাকার। হাত ছাড় আমার, গায়ে স্পর্শ করবি না, নাহলে খুন করে ফেলবো। সৌরভীর চেঁচানো কথা কানেই তুলল না ইরহাম, টেনে নিয়ে ছুঁড়ে ফেলল বিছানায়। সৌরভী বিছানা থেকে উঠে বসতেই এক হাঁটুতে ভর দিয়ে উবু হয়ে বসল ইরহাম। এক হাতে মেইলি হাত জোড়া মুষ্টি চেপে ধরে শক্ত দড়ির সাথে বেঁধে ফেলল। সৌরভী পা দিয়ে লাথি মারতে নেবে, তার পা দুখানাও বেঁধে ফেলল ইরহাম। সৌরভী রাগে কণ্ঠে চিৎকার দিল, জানোয়ারের বাচ্চা, হাত বেঁধেছিস কেন? কাপুরুষ, আমার হাত খোল, আজ তোকে আমি খুন করবো লম্পট। তোর ধ্বংস হবে ফেরাউন। আমি তোকে অভিশাপ দিলাম, জাহান্নামে যাবি তুই, জাহান্নামে যাবি। আল্লাহ তোকে এই না ইনসাফের শাস্তি দেবে। তুই শিগগিরই মরবি, মরবি তুই, তুই মরে যা, তুই মর। ইরহাম নির্বিকার চোখ মুখ নিয়ে বিছানা থেকে নামলো, পুরো রুম তন্ন তন্ন করে কিছু খুঁজলো। নাইট স্ট্যান্ডের উপর রাখা কস্টেপের দিকে চোখ যেতেই তা হাতে তুলে নিল। এত অভিশাপ কানে গেল কিনা তা বোঝা গেল না। ভাবলেশীনভাবে হেঁটে এসে সৌরভের ঝটফট করতে থাকা মুখের মধ্যে শক্ত হাতে তা আটকে দিল। বিছানা হতে উঠে দাঁড়িয়ে ঠোঁটে তর্জনে আঙুল চেপে রেখে বলল, নয়েজ করো না, চুপচাপ ঘুমাও। আজকের জন্য এতটুকু কালই যথেষ্ট, আগামীকালের জন্য কিছু বাঁচিয়ে রাখো। এখনো তো সারা জীবন পড়ে রয়েছে গালি দেওয়ার জন্য। একদিনে সব গালি খরচ করে ফেললে পরের কি গালি দেবে? ধীরে ধীরে সুস্থে সুস্থে গালি দাও, আমি আছি তো এখানে তোমার সাথেই। ভাবলেশীন পায়ে হেঁটে গিয়ে রিল্যাক্সিং চেয়ারে বসলো। ঢিলাঢালা ডেনিম প্যান্টের পকেটে হাত বের করে মোটা কালো ভুরু জোড়া সামান্য চুলকালো। তারপর আবার ভাঁজ ফেলে জানতে চাইল, ডিভোর্স চাও তাই না? গালে হাত দিয়ে ঘাড় বাঁকিয়ে বিছানায় বসে থাকা লাল শাড়ি পরিহিত স্ত্রীর ঝলমল করে ওঠা আঁখি যুগলের পানে তাকালো। দেখলো উচ্ছ্বাস মিশ্রিত নেত্রজোড়া। চোখাচোখি হলো দুজনের আবারও। কেউ কারোর থেকে দৃষ্টি সরল না। ইরহাম নির্লিপ্ত কণ্ঠে বলে উঠল, তা এ জীবনে সম্ভব না। ফক্স গ্লোভ আমার।
এই জীবন না হয় গালি দিয়েই কাটিয়ে দাও আমার সাথে, পরের জন্মে দেখে নেব কি করা যায়। তোমাকে আমি তালাক দিচ্ছি না, আর ভবিষ্যতেও দেব না। সৌরভী লাল শিরা উপশিরা ভেসে ওঠা চোখে দেখল ইশরাতের মতো মুখ বিশিষ্ট ঘৃণ্য শুভ্র লালের মিশ্রণে আলাদা বর্ণের মায়াবী চেহারাটা। ঘৃণা নিয়ে খেয়াল করলো যার চরিত্রের ঠিক নেই, যাকে বিনা শব্দ প্রয়োগে লম্পট বলা চলে, চলন বলনে বকাঠে, কুচকুচে কালো একজোড়া ভুরুর নিচে জায়গা করে নেওয়া হ্যাজেল চোখ, লাল গাল দুটোর মাঝ দিয়ে দাম্ভিক সরু উঁচু নাক, রক্তাভ বর্ণের ঠোঁট জোড়ার উপরে সামান্য ভিতরের দিকে শক্ত চিবুকের সাথে মুখের আকৃতির গড়ন, ধারালো চোয়াল, সবকিছু যেন মানানসই। চোয়ালে কোনো দাড়ির অস্তিত্ব নেই, চোখের নিচে সামান্য একটু ডার্ক সার্কেল। তারপর আর ঘুরল না সৌরভীর মুখটা। এতটুকু লক্ষ্য করার শেষে বিতৃষ্ণার সাথে সরিয়ে নিল নিজের চোখ জোড়া ওই চোখ হতে। মনে মনে ঘৃণ্য কণ্ঠে বিড়বিড় করল, আল্লাহ এই দুনিয়ায় কাপুরুষ লম্পট শুয়োরদের সব সৌন্দর্য টাকা পয়সা দিয়ে তৈরি করেন। প্রভাতের কিরণ পূর্ব দিক থেকে উদিত হয়েছে। সবুজ ঘাসগুলো বৃষ্টির জন্য সামান্য ভিজে আছে এখনো। সজীব এই সকালে হুড়হুড় করে বাতাস নাসারন্ধ্রে প্রবেশ করছে, একই সাথে কানেও। কংক্রিটের বড় রাস্তার মধ্য দিয়ে তখনও চলাচল শুরু হয়নি কোনো গাড়ির। রাস্তার মধ্য দিয়ে পরপর দুইবার ধীরে সুস্থে দৌড়ালো। তৃতীয়বার তার এই কাজে বিপত্তি ঘটাতে সম্মুখে এসে দাঁড়ালো চেনা পরিচিত একটা মুখ, পরিচিত একটা কণ্ঠস্বর ভেসে আসলো কানে, ভাবি আম্মা। ভাবি আম্মা বলা ছেলেটা দুই হাত বাড়িয়ে জড়িয়ে ধরার ভঙ্গিতে এগিয়ে আসতে আকস্মিক বুক বরাবর একটা লাথি পড়ল। ছেলেটা অতর্কিত এই হামলায় হকচকালো, চোখ দুটোর আকার বৃদ্ধি করে শব্দের সহিত গিয়ে পড়ল কংক্রিটের রাস্তায়। শাসানো কণ্ঠস্বর হাওয়ায় ভাসল, স্টে অ্যাওয়ে ফ্রম মি বেলাডোনা। পিছু টাকা নুসরাত ঘাড় বাঁকিয়ে তাকালো, উপহাস করে জানতে চাইল, আমাকে বলছেন পশ্চিম আবরার পূর্ব? প্লিজ এইভাবে নামের বিকৃতি ঘটাবেন না বেলাডোনা। পরপর আবার নাহিয়ান বলল, এইভাবে কারোর সামনে নিজের পা তোলা অসম্মানজনক। আর আপনি তো হলেন সম্মানীয় সৈয়দ পরিবারের কন্যা, আপনার কাছ থেকে এমন উগ্রতা আশা করা যায় না। নাক ফুলিয়ে বিরক্তি লুকালো, বিড়বিড় করে উচ্চারণ করলো, এক পাগলের ভাত নিয়ে আরেক পাগল হাজির। নাহিয়ান তা শুনল না, গদগদ ভঙ্গিতে গ্রীবা বাঁকিয়ে ঝুঁকে আসলো, বলল, আপনার এই প্রতিভা দেখে আমি আপনার প্রেমে পড়ে গেলাম, আমাকে বিয়ে করে নিন বেলাডোনা। নুসরাত নিজের হাত তুলে আড়মোড়া ভাঙল, দুই হাতের আঙুল চেপে মটমট করে শব্দ করে ঘাড় কাত করে বলে, এই প্রস্তাব আমার পছন্দ হয়নি, তাই ঠোকরালাম। আপনার এই প্রস্তাবের বদলে আপনি চাইলে আপনাকে আমি একটা লাথি মারতে চাইব। আমার জীবনের বহু চাওয়ার মধ্যে একটা চাওয়া আপনাকে লাথি মেরে এই গ্রহের বাহিরে ফেলে দেওয়া। নাহিয়ান হু হু করে হেসে উঠল, তাকে ভেঙিয়ে নুসরাত নিজেও খেক খেক করে হেসে উঠল। নাহিয়ান নিজের কৃত্রিম হাসি গিলে নিয়ে বলে ওঠে, ইটস মাই প্লেজার নুসরাত নাসির। আপনি আমাকে কেন লাথি মারতে চাইছেন কারণ জানতে পারি? আমার জানা মতে আমি তেমন কিছুই করিনি এখন পর্যন্ত আপনার সাথে, শুধু বিয়ের প্রস্তাবই দিয়েছি। আজকাল পায়ের মধ্যে চুলকানিটা বেশি হচ্ছে, তাই পুরুষ মানুষ দেখলেই পিটপিটিয়ে পায়ের চুলকানো ক্রমাগত বেড়ে ওঠে। ও বুঝতে পারলাম, কিন্তু তৌফুকে মেরে এমন রাস্তায় ফেলে দেওয়ার কারণ? আপনাকে বলতে বাধ্য নেই, দূরত্ব বজায় রাখতে বলবেন একে, না হলে এমন মার মারব পরের বার উঠে দাঁড়ানোর পর্যায়ে থাকবে না। নাহিয়ান নুসরাতকে পলকবিহীন নেত্রে দেখল গুনে গুনে 30 সেকেন্ড, অতঃপর সামনে এগিয়ে যেতে যেতে বলল, আপনি নিজেকে যতটা পাঁচাল বোকা ছন্ন ছাড়া দেখান, আপনি না, আপনি ভীষণ ধূর্ত বেলাডোনা, অর আই সে নাইট ফ্লক্স। নুসরাত হেসে উঠল। নাহিয়ান তৌফুকে মাটি থেকে টেনে তুলতে তুলতে বলল, আপনার কাছে একটা প্রস্তাব রাখতে চাচ্ছি। নুসরাত ভুরু উঁচিয়ে জানতে চাইল কি?
যতটুকু সে ধারণা করতে পেরেছে, এই মাথা মোটা গোবরটা তাকে প্রস্তাব দেবে আবার কোনো সমঝোতার সাথে। কিন্তু সমঝোতা কি হতে পারে? নুসরাতের চিন্তায় ব্যাঘাত ঘটিয়ে নাহিন বলে উঠল, গলফ খেলা জানেন আপনি? নুসরাত উপর নিচ মাথা দোলালো। নাহিন আবার শুধালো, টেনিস? হ্যাঁ জানি। কোনটায় পারদর্শী আপনি? গলফ। তৌফুকে ছেড়ে দিয়ে নাহিয়ান দুই হাতে উচ্ছ্বাসের তালি বাজালো। বলে উঠল, তাহলে আজ আমরা টেনিস বল খেলবো, এবং এই খেলায় যে হারবে তাকে প্রতিপক্ষের যে কোনো একটা প্রস্তাব বিনা বাক্যে মেনে নিতে হবে। নুসরাত হেসে উঠল শব্দ করে, বলল, ও, আপনি তাহলে বিয়ের প্রস্তাব এইভাবে দিতে চাচ্ছেন পূর্ব? নাহিয়ান মাথা দোলালো উপর নিচ। নুসরাত দীর্ঘশ্বাস ফেলে বলল, যান, টেনিস কোর্টে যান, আমি র্যাকেট আর টেনিস বল নিয়ে আসছি। নুসরাত 10 মিনিটের মাথায় হাতে করে টেনিস বল আর র্যাকেট নিয়ে এসে হাজির হলো মাঠে। একটা র্যাকেট নাহিয়ানের দিকে ছুঁড়ে দিয়ে বলল, লেটস স্টার্ট দ্য ম্যাচ। নাহিয়ান নিজের বক্সে গিয়ে দাঁড়ালো, অতঃপর বলল, ও হ্যাঁ, 5টি ম্যাচ খেলবো, যার আগে 3 পয়েন্ট হবে সে বিজয়ী। নুসরাত মাথা দোলালো। ডান হাতে শক্ত করে কেক চেপে ধরে দাঁড়ালো নিজের বরাদ্দকৃত জায়গায়। শান্ত স্বরে জানতে চাইল, কে শুরু করবে? নাহিয়ান দম্ভিকতার সাথে বলল, আপনি শুরু করেন। নুসরাত কটাক্ষ করে হাসল, বিড়বিড় করল, টেনিস ম্যাচ জেতার প্রথম রুলস, প্রতিপক্ষকে সবসময় প্রথমে জিতিয়ে দিতে হবে, বোঝাতে হবে অপটু তুমি এই খেলায়। বল শূন্যে বাঁ হাতে চেপে ধরে ডান হাতে খুব ধীরে আঘাত হানল বলে। বলটা খুব দূরে গিয়ে পড়ল না, নিজের বক্সেই পড়ে গেল। বলটা হাতে তুলে উঠে দাঁড়াতে চোখে ভাসত উপহাস মিশ্রিত নাহিয়ানের হাসি। নাহিয়ান বলল, আমি যতটুকু ভেবেছি আপনি তার থেকে বেশি খারাপ এই খেলায়, বলটা এদিকে দিয়ে দিন মিস। নুসরাত টেনিস বল ছুড়ে দিল নাহিয়ানের দিকে। উল্টো দিকে ঘুরে পুরুষালী নজরের অগোচরে হাসল, বলল, শুরু করুন পূর্ব। নাহিয়ান বল শূন্যে তুলে র্যাকেট দিয়ে আঘাত করলো বলে সেটা উড়ে নেট ভেদ করে এসে পড়ল নুসরাতের বক্সে। নুসরাত সেটা ফেরানোর চেষ্টাও করল না, জিততে দিল নাহিয়ানকে। হাতে তুলে নিল টেনিস বল, ডান হাতে শক্ত করে র্যাকেট চেপে ধরে তা ঘুরিয়ে নিয়ে আসলো পুরো শক্তির সাথে। আঘাত করলো টেনিস বলে, সাথে বিড়বিড় করলো, টেনিস ম্যাচ জেতার দ্বিতীয় রুলস, নিজের প্রতিপক্ষকে জিততে দেওয়ার আনন্দ অনুভব করতে দেওয়া, তাকে আকাশে ওড়ানো, অতঃপর সকল আনন্দ মাটিতে কুড়িয়ে দিয়ে তার বিজয়ের হাসিটাকে বাতাসে মিলিয়ে দেওয়া। টেনিস বল নেট ভেদ করে উড়ে গিয়ে পড়ল দাম্ভিক হাসির তোড়ে কুচকে যাওয়া নাহিয়ানের উঁচু নাক বরাবর। সাথে সাথে 1 পয়েন্ট যোগ হলো নুসরাতের। নাহিয়ান চিৎকার দিয়ে বলছে, আপনি আমার নাক ফাটিয়ে ফেলেছেন নুসরাত। পরপর বল তুলে ছুঁড়ে মারল নুসরাতের দিকে। শীতল স্বরে আওড়ালো, দারুণ খেলেন আপনি, অতটা অপটু না। পরের ম্যাচে দুই পক্ষই বলটা র্যাকেটের সাহায্যে একে অন্যর দিকে ছুঁড়ে দিল অনেকবার। শেষবার র্যাকেটে স্পর্শ করে নুসরাতের বক্সে এসে পড়ে গেল টেনিস বল। এবার পয়েন্ট যোগ হলো নাহিয়ানের নামে। তৃতীয় ম্যাচ শুরু। ম্যাচ শুরু হতেই বল ছুঁড়ে দিল সে। নাহিয়ান প্রস্তুত না থাকায় প্রথমবারই পয়েন্ট এসে যোগ হলো তার কবজায়। নাহিয়ান র্যাকেট শক্ত করে 2 হাতে চেপে ধরে বলে উঠল, আমাদের কিন্তু ড্র, এই ম্যাচে যে জিতবে সে উইনার, এবং তার কন্ডিশন প্রতিপক্ষকে মানতে হবে। নুসরাত নিজেও 2 হাতে শক্ত করে র্যাকেট চেপে ধরল। নাহিয়ানের ছুড়ে দেওয়া টেনিস বল সেকেন্ডের ভেতরে সে স্পর্শ করল নুসরাতের র্যাকেট। তা শব্দ করে র্যাকেট দিয়ে আঘাত করতে গিয়েই পড়ল নাহিয়ানের বক্সে। নাহিয়ান নিজেও আবার ফিরিয়ে দিল। চোখে ঘোলাটে দেখল, এক মুহূর্তের জন্য ধ্যান সরে যেতেই নুসরাতের শক্ত করে ধরে রাখা র্যাকেট ছুটে গেল সামান্য। বল পেছনের দিকে চলে গেলে তীক্ষ্ণ চোখে বলটার গতিবেগ লক্ষ্য করে র্যাকেট ঘুরিয়ে এনে ঠাস করে বলে বসালো। ঠোঁট নেড়ে বলল, চেক। বল শু করে উড়ে গেল নেটের ওপাশে।
নাহিয়ানের কপালে লাগতেই নুসরাত চেঁচালো, মেট। নুসরাত হাত ছাড়ল। জিতে যাওয়ার খুশিতে চোখে মুখে একটুও ভাসল না। গলার আওয়াজ বাড়িয়ে বলল, শুনুন পূর্ব, নিজের প্রতিপক্ষকে কখনো বোকা মনে করবেন না। প্রথমে আপনি যদি ধরে নিন সে আপনার থেকে অসহায়, নির্বোধ, বোকা, কম শক্তিশালী, তাহলে আপনি ওই মুহূর্তে থেমেই হেরে যাবেন। ম্যাচের শর্ত অনুযায়ী ছিল যে জিতবে তার কথা মানা হবে। তাহলে আমি জিতেছি, সেই অনুযায়ী আমার কথা আপনাকে মানতে হবে। নুসরাত কিয়ৎকালের জন্য থামল, সময় নিয়ে ভাবল, অতঃপর দৃঢ় কণ্ঠে বলল, আমার নজরের সামনে যেন আপনার এই চেহারা আমি জীবনেও না দেখি। নাহিয়ান দুই হাত ঝেড়ে হাসে, নুসরাতের দিকে নির্বিশেষ দৃষ্টিতে তাকিয়ে থাকে, গম্ভীরতার সহিত বিড়বিড় করে, আপনি যতই আমাকে আমার প্রস্তাবকে ঠোকরান না কেন, আমি ঠিকই ততটাই আপনার দিকে আকর্ষিত হই। আপনাকে নতুনভাবে, নতুন স্পৃহা নিয়ে আমার হওয়ার জন্য প্রস্তাব দেব। সৈয়দ বাড়ির ভেতরে তখন হইচই বেঁধে গিয়েছে। ফজরের নামাজ পড়ার শেষে যখন লিপি বেগম শুয়েছিলেন, আকস্মিক তার বড় ভাইয়ের কল আসলো। জানা গেল রোমানা খাতুনের শরীর খুব একটা ভালো নেই। বিয়েতে চেয়েও আসতে পারেননি, সন্তানেরা কঠিন নিষেধাজ্ঞা জারি করেছিল। তাই তাদের মুখের দিকে চেয়ে ইচ্ছা থাকা সত্ত্বেও উপস্থিত থাকতে পারেননি তিনি। সন্তানেরা কঠিন নিষেধাজ্ঞা জারি করেছিল, নিজে আসতে পারেননি বলে কি হয়েছে? সকাল সকাল মেজামাইকে ফোন দিয়ে দাওয়াত দিয়েছেন নাতি আর নাত বউ নিয়ে হাজির হতে খানবাড়িতে, যে কোনো মূল্যে আজকের ভেতর। সৈয়দ বাড়ির বর্তমান পরিস্থিতি ওনার অজানা, তাই তাড়া দিলেন বেলা পড়ার আগে শিগগিরই পৌঁছানোর জন্য। শাশুড়ির কথা অক্ষরে অক্ষরে পালন করেন হেলাল সাহেব। একটা বাক্য মুখ ফুটে রোমানা খাতুন বললেই সেটা যেন তার জন্য শিরোধার্য। তাই গতকাল রাতের ঘটনা মাথা থেকে ঝেড়ে ফেলে বড় ছেলে, ছোট ছেলে, স্ত্রী আর ছেলের বউকে নিয়ে তৈরি হচ্ছেন শ্বশুরবাড়ির গ্রামে যাওয়ার জন্য। আরশের নানা বাড়ি ধারাবহর কিছুটা গ্রাম অঞ্চলের দিকে। খালি ফসলি জমির মধ্যে পুরনো জমিদারের বাড়ির মতো একটা বিলাসবহুল চারতলা বাড়ি হেলাল সাহেবের শ্বশুরের। হাতে র্যাকেট নিয়ে সৈয়দ বাড়ির সামনে হাজির হতেই দেখলো আহান লাকেশ ঠেলে ঠেলে নিয়ে এসে পার্ক করা গাড়িতে রাখছে। নুসরাত অদেখা করে চলে গেল 2 পা। পর মুহূর্তে আবার ফিরে এসে ঠাঁ করে খুলে রাখা গেটের সম্মুখে দাঁড়ালো। গলা উঁচিয়ে ডাকলো আহানের নামে। জানতে চাইল, কোথায় যাচ্ছিস তুই? আহান গাড়িতে লাগেজ রেখে হাত ছাড়ল, বলল, আমি যাচ্ছি না, বড় ভাইয়ে নানু বাড়ি যাচ্ছে তার। নুসরাত ঠোঁট উঁচিয়ে বাঁকা হাসল, বলল, প্রিয় আনিকা আপুও যাচ্ছে? না, গতকাল ওনাদের বাসায় চলে গিয়েছেন উনি। নুসরাত 2 হাত তুলে দোয়া করল, তারপর আমিন বলে দোয়া শেষ করে বলল, আপদ বিদায় হয়েছে, যাক আল্লাহ বাঁচিয়েছে। আহান দৌড়ে এসে নুসরাতের সান্নিধ্যে জানতে চাইল, তুমি গতকাল রাতে কান্না করছো নাকি? নুসরাত ঠোঁট উঁচিয়ে মুখ ভঙ্গি বিচ্ছিরি করে বলল, কি আমি? আহান ঘাটালো না নুসরাতের মুখের রিয়াকশন। তার মধ্যে হেলাল সাহেব আসলেন। নুসরাতকে দাঁড়ানো দেখে মুখ মোচড় মারলেন, তা অগোচর হল না তার। সে পনিটেইল বাঁধা চুল বাতাসে উড়িয়ে দিয়ে বলল, এমন মুখ মোচড় মারতে মারতে দেখবেন একদিন মুখ তেরা হয়ে গিয়েছে। তুই আমাকে বলছিস? না, গাছে বসা কাককে বলছি। হেলাল সাহেব কাঠখোট্টা স্বরে বললেন, বেয়াদব। নুসরাত নির্লিপ্ত মুখে তাকিয়ে হাসে, বলে, ধন্যবাদ। হেলাল সাহেব নাক দিয়ে গরম শ্বাস ফেলেন, জিজ্ঞেস করলেন, ওইটার খবর কি? নুসরাত বুঝলো কার কথা জিজ্ঞেস করছে, তারপরও বলল, কোনটার? তোর ভাইয়ের। আলছি গলায় বলল, নিজ দায়িত্বে জেনে নিন, আমি বলতে পারবো না। কথা শেষে নিজেদের বাগানের দিকে তাকালো, দেখলো কমলা গাছের কয়েকটা ডাল শুকিয়ে গিয়েছে। আহানকে উদ্দেশ্য করে বলল, যা কাঁচি নিয়ে আয়, গাছগুলো কাটবো।
হিলাল সাহেব প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে আরাম করে দাঁড়ালেন। নুসরাতকে অদেখা করে ভাবহীন গলায় বললেন, কাজের কি দরকার, তোর জবান দিয়ে কেটে ফেল সব কিছু। নুসরাত দুই ভুরু তুলে হু হু করে হেসে উঠল, বলল, আপনারটা বের করুন, আমার থেকে দ্বিগুণ ধারালো। কাচের মতো ফ্যাচ ফ্যাচ করে চলে জিভ, আপনার থেকে কম ফ্যাচ ফ্যাচ করে। তোর সৌভাগ্য যে তোর কাচের মতো জবানে আমি বোমা ছুঁড়ে ফেলছি না। নুসরাত ঠোঁট এলিয়ে অমায়িক হাসল, বলল, আপনার তো দুর্ভাগ্য, আপনাকে আমি রকেটের পেছনে বেঁধে মহাকাশে ছেড়ে দিচ্ছি না।